নমস্কার, আপনারা দেখছেন টিভি24 বাংলা। এর সঙ্গে রয়েছি আমি সুস্মিতা। আর হটসেটের এই বিশেষ পর্বে আমার সাথে স্টুডিওতে রয়েছেন বিশিষ্ট আইনজীবী আবু বকর সিদ্দিকী মহাশয়। নমস্কার দাদা, আপনাকে স্বাগত আপনার আজকে আমাদের এই বিশেষ পর্বে। সুপ্রিম কোর্টের নির্দেশে 26,000 শিক্ষক হারিয়েছেন চাকরি। মুর্শিদাবাদ জেলার বিভিন্ন স্কুলে পঠন পাঠন লাটে উঠেছে। গরমের ছুটির পর বিভিন্ন স্কুল খোলার পরেই পড়াশোনা ঠিক মতন ভাবে হচ্ছে না বলেই বিক্ষোভ হচ্ছে। চাকরিহারা শিক্ষকদের আবার নতুন করে পরীক্ষার বসার নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট। এসএসসির ইতিমধ্যেই নোটিফিকেশন জারি করা হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী দিনক্ষণ মেনে এসএসসি এর নতুন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। এসএসসি এর 2016 নতুন পরীক্ষার বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হয়েছেন বঞ্চিত চাকরি প্রার্থীরা। তাদের দাবি 2016 নিয়ম অনুযায়ী পদক্ষেপ নিক সরকার। বঞ্চিত চাকরি প্রার্থীদের একাংশের দাবি সুপ্রিম নির্দেশ মানছে না সরকার, তাই নবম, দশম, একাদশ, দ্বাদশ শ্রেণীর এসএসসি নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল চেয়ে মামলার অনুমতি চাওয়া হয়। বঞ্চিত চাকরি প্রার্থীরা নম্বর বিভাজন এবং শূন্য পদ বৃদ্ধি নিয়েও প্রশ্ন তুলেছেন। বঞ্চিত চাকরি প্রার্থীদের মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়। অভিজ্ঞতার উপর এবারের এসএসসিতে 10 নম্বর যাতে এগিয়ে থাকবেন চাকরি প্রার্থীরা, তারা 2016 সালের নিয়মের ভিত্তিতেই পরীক্ষা নেওয়ার দাবি জানিয়েছেন। এসএসসি থেকে পাওয়ার নির্দেশ অনুযায়ী 9 জুন 2025 থেকে এসএসসিতে আবেদন করা যাবে এবং এই আবেদন জমা নেওয়া হবে 4 জুলাই 2025 অবধি। কিন্তু পরীক্ষায় বসতে নারাজ শিক্ষকেরা। এই অবস্থায় রাজ্যের শিক্ষা ব্যবস্থা ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত। সরকারি শিক্ষা ব্যবস্থাতে এই অবস্থায় ঠেলে দেওয়ার পেছনে সরকার ঠিক কতটা নৈতিকভাবে দায়ী বলে আপনার মনে হয়? দেখুন, এই যে পরিস্থিতি, এখানে দুর্নীতির প্রশ্ন এসছে। শিক্ষা সমাজের মেরুদণ্ড। শিক্ষা যদি সমাজের মেরুদণ্ড হয় তাহলে শিক্ষা কারা দেবেন? শিক্ষকরা। শিক্ষকরাই হচ্ছে মানুষকে মেরুদণ্ড সোজা করে রাখার দায়িত্ব নেবেন। শিক্ষকরাই একজন মানুষকে সুনাগরিক করবেন এবং শিক্ষকরাই তাদের শিক্ষার মধ্যে দিয়ে সুন্দর সমাজ ব্যবস্থা করবেন। তো সেই জন্যে আমাদের জীবনে শিক্ষা এবং শিক্ষক ওতপ্রোতভাবে জড়িত আছে। শিক্ষকদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। 2024 সালটি আমাদের অনেকগুলো বিষয় নিয়ে হাইলাইটেড হয়ে রয়েছে। তার মধ্যে অবশ্যই এই চাকরি দুর্নীতির কথা সবার প্রথমেই উঠে আসে। এই যে চাকরি দুর্নীতি, কি মনে হয় যে সমাজকে গড়ে তোলার পেছনে কতখানি দায় নিয়ে পড়ে রয়েছে? এই যে ক্ষতিগ্রস্ত হয়েছে যে সমাজ ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, কতখানি দায়বদ্ধতা? দেখুন, সমাজ ব্যবস্থা, গোটা সমাজ ব্যবস্থা আজকের দিনে আমরা দেখছি দুর্নীতিতে ভরে গেছে। একদম। শিক্ষা ব্যবস্থাটা আমরা ভেবেছিলাম হয়তো বা কিছুটা ঠিক আছে, কিন্তু দেখা গেল যে তা নয়, আমাদের ধারণা ভুল। শিক্ষায় ব্যাপক দুর্নীতি। তো শিক্ষায় যদি দুর্নীতি হয় তাহলে মানুষ শিক্ষিত হবে কি করে? মানুষ শিক্ষা নেবে কি করে? মানুষ সমাজ গড়বে কি করে? মানুষ দেশকে ভালোবাসবে কি করে? তো মূল জায়গাটা এটা আমাদের বলতেও লজ্জা লাগে যে শিক্ষার ক্ষেত্রে যে দুর্নীতিটা ধরা পড়ে গেছে। সুপ্রিম কোর্ট পরিষ্কারভাবে তাদের জাজমেন্টে বলে দিয়েছেন যে কি দুর্নীতি হয়েছে। তো দুর্নীতি কারা করলো, এ দায়িত্ব কারা নেবে? প্রতিষ্ঠান মানে সরকারকে এই দায়িত্ব নিতে হবে। সরকার যদি আজকে এই বিভিন্নভাবে যদি এই ধরনের দুর্নীতিকে প্রশ্রয় না দিতেন, অনুমোদন না করতেন, তাই নিশ্চয়ই দুর্নীতির অনুপ্রবেশ শিক্ষা জগতে অন্তত ঢুকতে পারত না। কাজে আমাদের সমাজে যেটা চলছে, শিক্ষা জগতে যে দুর্নীতি হয়েছে, এই জন্য আমি মনে করি সাধারণ নাগরিক তারা সুব্যবস্থার থেকে, সুশিক্ষার থেকে বঞ্চিত হয়েছেন এবং সমস্ত দায়ভার সরকারকে নিতে হবে। আপনার প্রসঙ্গ তুলেই আমি বলি যে যারা এই সুশিক্ষা থেকে বঞ্চিত হয়েছে, মানে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী যে যত 26,000 শিক্ষকের চাকরি চলে গিয়েছে, এর মধ্যে আমাদের মুর্শিদাবাদ জেলার অনেকগুলি স্কুলেই পঠন পাঠনে যারা দায়িত্ব ছিলেন সেই সব শিক্ষকেরা নেই। অর্ধেক শিক্ষকই নেই। দেখা গেছে এক একটি স্কুলে যত পরিমাণে স্টুডেন্ট রয়েছে সেই স্টুডেন্টকে সামলানোর জন্য এই মুহূর্তে শিক্ষকেরাই নেই। তাহলে পুরো ভিতটাই নড়ে বসেছে। অবশ্যই ভিতটা নড়ে বসেছে। তবে আমি একটা কথা বলবো,
সেটা হচ্ছে যে ভিত নড়ুক না কেন, দুর্নীতি রোধ করতে গেলে, সুশিক্ষা আনতে গেলে পরে, শিক্ষা ব্যবস্থাকে আরও মজবুত করতে গেলে পরে সাময়িকভাবে অবস্থা ভেঙে যাবে, কথা ঠিক কথাই। এবং যদি সত্যিকারের ব্যবস্থাটা তৈরি হয়, সুপ্রিম কোর্ট যে গাইডলাইন দিয়েছেন সেইটাকে ফলো করে নতুনভাবে যদি আবার শিক্ষক নিয়োগ হয়, আমার তো মনে হয় সাময়িক এটা হয়তো বিধ্বস্ত হয়েছে, ঠিক কথাই, আগামী দিনে অনেক অনেক বেশি ভালো হবে। এই যে এই সময় যে সরকারি স্কুলগুলো পঠন পাঠনে যা অবস্থায় দাঁড়িয়েছে শিক্ষকের অভাবে, সেই সুযোগটা নিয়ে বেসরকারি স্কুলগুলো কি ফুলে ফেপে ওঠার একটা সুযোগ নিচ্ছে? এটা কি সরকারি আরেকটি কৌশল বলে আপনার মনে হয়? দেখুন, এটা আমি বললে পরে হয়তো অনেকেই ভাববে যে প্রতিষ্ঠান বিরোধী, সরকার বিরোধী, কিন্তু বাস্তবতাটা কি? আপনার একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। বিএসএনএল একটা সরকারি সংস্থা, আজকে সেটা অচল। আপনি পান কোনো কল, টাওয়ার প্রবলেম, নেট প্রবলেম, কত কি। অথচ দেখুন পাশাপাশি দেখা যাচ্ছে আদানি আম্বানির যে সমস্ত গ্রুপগুলো, তাদের কিন্তু কোনো প্রবলেম হচ্ছে না। তো একই সিস্টেমের থেকে যদি এদের কোনো প্রবলেম না হয়, তাহলে পরে বিএসএনএল কেন ভেঙে পড়লো? খুব স্বাভাবিকভাবে বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সেটা ঠিক কথা, কিন্তু তার আগে সরকারও মনে মনে চেয়েছে যে এই সরকারি প্রতিষ্ঠানটা চলে যাক, আমার বন্ধুরা যারা আমাকে ফিড করবে, খাওয়াবে, অর্থ দিয়ে সাহায্য করবে, আমার নির্বাচনে দলকে সাহায্য করবে, তাদেরকে ফিড করাতে হবে ওই আদানি আম্বানিদের কাছে, যাতে পৌঁছে যায় জিনিসটা। পরিষ্কার কথা। তাহলে কি আপনি বলতে চাইছেন যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রতিষ্ঠা দেওয়াই কি এই সরকারের? আমি পরিষ্কার আপনাকে একটা উদাহরণ হিসেবে বললাম, বিএসএনএল ব্যাপারটা আমি আপনাকে উদাহরণ জানলাম। এবং ঠিক তেমনিভাবে আজকে এই যে মিশনারি শিক্ষা তো নিশ্চয়ই ছিল ভালো, সেটা নিয়ে আমি কোনো কথা বলবো না, কিন্তু শিক্ষা তো একটা ব্যবসা হয়ে দাঁড়িয়েছে। যত্র তত্র যেখানে স্কুল, একাডেমি, অমুক তমুক নানানভাবে নানান কায়দায় সেজে উঠছে। তো কাদের ছায়াতে এগুলো হচ্ছে, কাদের প্ররোচনায় এগুলো হচ্ছে, কাদের সহযোগিতায় এগুলো হচ্ছে? নিঃসন্দেহে প্রতিষ্ঠান মানে সরকার। কিন্তু বেশিরভাগ মানুষেরই তো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পড়ানোর ক্ষমতা নেই। তাহলে কি শিক্ষা প্রতিষ্ঠান শেষ করে দেওয়ারও একটা প্রয়াস চলছে বলে মনে হয়? দেখুন, এটা তো পরিষ্কার কথা। আজকে আপনি দেখুন না, যাদের অর্থ নেই, যারা প্রাইভেট স্কুলগুলোতে পড়তে পারছেন না, তাদেরকে ওই স্কুলে যেতে হচ্ছে, সরকারি স্কুলে গিয়ে খিচুড়ি খেয়ে চলে আসতে হচ্ছে। প্রকৃত শিক্ষা কি তারা পাচ্ছে? তো এটা আমি মনে করি যে আমাদের দেশের তথাকথিত উন্নয়নকামী এবং ক্ষমতাবান তারা চাইছেন মানুষ এভাবে চলুক। মানুষ যত মূর্খ হয়ে থাকবে তত মানুষ ঐক্যবদ্ধ হতে পারবে না। মানুষ যত মূর্খ থাকবে তারা অধিকার সম্বন্ধে জানবে না, তারা প্রতিবাদ করতে জানবে না। আপনার এই প্রসঙ্গটা তুলেই বলি, একটা সময় আমরা একটা ক্যালকুলেশনে এসেছিলাম যে গ্রাম বাংলার দিকে শিক্ষা ব্যবস্থার যে উন্নয়ন হচ্ছে তার জন্য সার্বিক শিক্ষার হার অনেকটাই বেড়ে গেছে। এবার মানুষ যেখানে সার্বিক শিক্ষার হার বেড়ে যাবে, সেখানে মানুষের বোঝার ক্ষমতা অনেকটা উন্নত হয়ে যাবে। তারা সময় সুযোগ বুঝে আবেদন বা প্রতিবাদ দুটোই করার জন্য সমানভাবে দক্ষ হয়ে উঠবে। তবে এই যে আজকে আমাদের জেলায় বা রাজ্যে যেই ঘটনাগুলো চোখের সামনে আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি, হয়তো অন্য রাজ্য বা অন্যগুলো সেভাবে আমাদের চোখে সেভাবে স্পষ্ট নয়, তাহলে কি একই রকমভাবে সমস্ত দেশ জুড়ে এটা একটা নিছকই ছক বলা যেতে পারে যে মানুষকে সেভাবে উন্নত হতে দেখতে পাওয়া যাবে না? এই কারণে যে রাজনৈতিক ক্ষমতা দখলটাই আমাদের দেশের নেতাদের মূল লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। দেশের ভালো মন্দ, দেশের কল্যাণ সম্বন্ধে, সে দেশের শিক্ষা দীক্ষা, কর্মসংস্থান, স্বাস্থ্য, এইসব বিষয়ে মানুষের কিন্তু নজর নেই। যেভাবেই হোক আমাকে ক্ষমতাশীল হতে হবে এবং আমাকে ওই রাজনৈতিক ক্ষমতাটাকে ধরে রাখতে হবে। তা করলে আমি, আমার পরিবার অনেক বেশি ভালোভাবে থাকবো, আমি আমার ক্ষমতার দম্ভ দেখাতে পারবো, আমি আমার অর্থ সঞ্চয় করতে পারবো, আমার ছেলে মেয়েকে, আমার পরিবারকে অন্তত অনেক বেশি করে সুখ দিতে পারবো। তাতে দেশের অন্য মানুষরা চলেই যাক, ওদের দিকে আমার দেখার কোনো দরকার নেই। এইটা হচ্ছে স্ট্র্যাটেজি আজকের দিনের আমাদের যারা মানে সমাজে যারা অন্তত ক্ষমতায় রয়েছেন।
শিক্ষা যে মৌলিক অধিকার তার থেকে সরে আসছে সরকার। গরিব মানুষ যারা রয়েছে তারা যদি সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের উপর ভরসা না করতে পারে তাহলে তাদের সন্তানের দায়িত্ব কার? দেখুন, বিভিন্ন দেশে এরকমও তো আমরা দেখি যে নাগরিকের তাদের সন্তানদের দায়িত্ব সরকার নেয়। তো আমাদের দেশে তো সেই ব্যবস্থা নেই। আমাদের দেশের সন্তান যারা, তারা শুধু জন্মগ্রহণ করে আগামী দিনে কাকে ভোট দেবে, কাকে ক্ষমতায় নিয়ে যাবে, এই জন্যে, এর বেশি ওদের কিন্তু কোনো অধিকার নেই বা অধিকার জন্মাবে না। আর সেই জন্যে এদের এই শিক্ষার আলোকে যেন এরা না আসতে পারে, এটা হচ্ছে মূল বিষয়। আমাদের জেলার বিভিন্ন প্রান্তে স্কুলগুলোকে দেখা যায় আজকাল শুধু মিড ডে মিলটুকু দেওয়াই সাপ্লাই। একটা শিক্ষা প্রতিষ্ঠানের কি এইটুকুই দায়িত্ব এসে দাঁড়িয়েছে? আমি তো আপনাকে একই কথাই বললাম যে শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে আপনি শুধুমাত্র মিড ডে মিল, সে খিচুড়ি বলুন আর ডিম ভাতই বলুন, এছাড়া কিন্তু অন্য কিছু নেই। আগে তো এই তো দুপুরে খাওয়ার ব্যবস্থা ছিল না, তো মানুষ তো কষ্ট করিয়ে তার ছেলে মেয়েদেরকে স্কুলে যাই হোক খাইয়ে না খাইয়ে পাঠাতো, তবে যতটুকু পাঠাতো ততটুকু কাজ হতো। সরকারের বক্তব্য অনুযায়ী যে স্কুলে মিড ডে মিল চালু করার পেছনে আরো একটি লক্ষ্য, সেটা হচ্ছে যে যে সমস্ত ছাত্রছাত্রীরা স্কুলমুখী হতে চাইতো না, তারা যাদের পারিবারিক অবস্থা খুব একটা স্থিতিশীল নয়, তারা তাদের পরিবারের ছোট ছোট শিশুদেরকে কাজে লাগিয়ে দিত। এই চাইল্ড লেবার যে একটা ইস্যুস ছিল, এই স্কুলগুলোতে মিড ডে মিল চালু করার জন্য তারা স্কুলমুখী হয়েছে। তাদের শিক্ষার পাশাপাশি তাদের সংসারে যে এই যে একটা টানাপোড়েন, তার খাবারের চাহিদা মেটানো, সেটাও অনেকাংশে মিটেছে। এই দাবিটাও কতটা ঠিক বলে মনে হয়? শুনুন, একটা ছোট্ট দেখুন আপনি, আজকে বর্তমানে আমরা যেটা দেখছি যে পৃথিবীতে মানুষ যা উন্নতি করেছে তার শেয়ার নারীদের এবং পুরুষদেরও, অর্ধেক নারী এবং অর্ধেক পুরুষের। একদম। মূলত একটা পরিবারকে ভালো করতে গেলে মহিলাদের শিক্ষা একান্তই বেশি দরকার। বাবা অর্থ রোজগার করবেন, বাবা খাবার, কিন্তু পুরো শিক্ষার থেকে শুরু করে তার দেখাশোনা সমস্ত দায়িত্ব হচ্ছে মেয়েদের, মায়েদের। তো তাই যদি হয় তাহলে পরে এখানে শিক্ষার প্রসারটা কি করে হচ্ছে? শিক্ষার প্রসারটা এই কারণে হচ্ছে না যে আমার অর্থ নেই, আমি ভালো স্কুলে পড়াতে পারছি না। মেয়েদেরকে এখানে অনেকটা দেখা যাচ্ছে তাদেরকে স্কুলমুখী করা গেছে, কিন্তু ছেলেরা কি করবে? তার কোনো কর্মসংস্থান নেই, আয়ের উৎস নেই। দেখুন না, সব বাড়ির ছেলেগুলোকে সব কেরালা, বোম্বে, বিভিন্ন জায়গায় পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতে হচ্ছে। আর সব স্কুলে আপনি দেখুন শুধু স্টুডেন্ট মানে মহিলা, মেয়ে। তো এটা কি শিক্ষার বিস্তার হয়? মহিলা পুরুষ একসঙ্গে যদি শিক্ষার দায়িত্ব গ্রহণ না করতে পারে, সুযোগ না পায়, তাহলে পরে সার্বিক উন্নয়ন, কল্যাণ এগুলো কীভাবে হতে পারে? সুপ্রিম কোর্টের রায়ের পর যে 26,000 শিক্ষকের চাকরি চলে গেছে, তার মধ্যে আমাদের জেলার অনেক স্কুলগুলোরই শিক্ষকের চাকরি চলে গেছে, সে আমরা অনেকবার সে প্রসঙ্গ তুলে আনলাম। কিন্তু তার যে ফলাফলে আমরা দেখতে পেলাম যে এবছরের মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট, সেটা কিন্তু অনেকাংশেই নেমে এসেছে সেই স্কুলগুলোতে যেখানে অনেকাংশের শিক্ষকদের চাকরি বাতিল হয়ে গেছে। এখন দেখা যাচ্ছে সেই রেজাল্টগুলো যখন এই স্তরে নেমে আসায় ছাত্রছাত্রীরা বা তাদের অভিভাবকেরা তারা খুবই চিন্তাশীল হয়ে পড়েছে, আর এখন প্রতিটি স্কুলেই তারা বিক্ষোভ দেখাচ্ছে। তাদের কি বলবেন? দেখুন, সৃষ্টির অন্তরালে একটা বিষয় আছে, ধ্বংস। একটা খারাপ জিনিসটা ধ্বংস হবে, তারপর নতুন যেতে হবে, দ্যাট ইজ সৃষ্টি। তো আজকে যেভাবে এই সমস্ত দুর্নীতি ঢুকেছে, শিক্ষকরা যেভাবে অন্য দরজা দিয়ে, পেছনের দরজা দিয়ে চাকরি পেয়েছেন, নিঃসন্দেহে তারা সুশিক্ষা দিতে পারেন না বা দেননি। তো সেই জায়গার থেকে সাময়িকভাবে মানুষকে উদ্ধার করতে গেলে, শিক্ষা ব্যবস্থাকে উদ্ধার করতে গেলে পরে সাময়িক কষ্ট সহ্য করতে হবে, কিছু ধস নামবে। কিন্তু যদি আমাদের এই প্রক্রিয়াটা চালু থাকে তাহলে নিঃসন্দেহে আমরা সৃষ্টিশীল কিছু একটা পাবো। পরবর্তী যেটা পাবো, ভালো শিক্ষক পাবো, ভালো ছাত্র পাবো,
ভালো শিক্ষা পাবো, সমস্ত কিছু ভালো পাবো, এই আশা নিয়ে আমাদের বুক বেঁধে চলতে হবে, আর অন্য কোনো রাস্তা নেই। রাজ্যে যারা বিরোধী দল রয়েছে, মানে আমাদের রাজ্যে যে শিক্ষার দুর্নীতি হয়েছে, তারপরে দেখা যায় রাজ্যে যারা বিরোধী দল রয়েছেন তারাও সেভাবে আন্দোলনে নামছেন না, এটাকে কি বলবেন? দেখুন, একই কথাই বললাম যে রাজনৈতিক দলগুলো ভেটো রাজনীতি হয়ে গেছে না, ভোট ছাড়া কিছু বোঝে না। পার্লামেন্টে, বিধানসভায় দেখুন তো কোন পার্লামেন্টারিয়ান কি বক্তৃতা রাখছে, হিন্দু মুসলমান ছাড়া তো কোনো কথাই জানে না। কে মন্দির করবে, কার মসজিদ ভাঙবে, কার মসজিদ গড়বে, কে মন্দির ভাঙবে, এইসব নিয়ে তারা সব একটাই অস্ত্র। মানে পার্লামেন্টে, যেমন ওই বাংলাদেশে আমাদের খুব শুনতে ঘৃণা লাগছিল, পার্লামেন্টে দাঁড়িয়ে সব গান গাইতেন বাংলাদেশের পার্লামেন্টে। তো তার থেকে আমাদের এখানকার পার্লামেন্ট, আমাদের এখানে অ্যাসেম্বলি একই জিনিস। আবার যদি কেউ ভালো কথা বলে তাকে সরিয়েও দেওয়া হতে পারে। 2000 এই যে আমাদের যে নতুন করে এসএসসি যে আবেদন জমা নিচ্ছেন নোটিফিকেশন অনুযায়ী, এসএসসি নোটিফিকেশন অনুযায়ী, সেখানে দেখা যাচ্ছে যে চাকরি প্রার্থীরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের বলছেন যে অভিজ্ঞতার উপরে এবারে এসএসসিতে 10 নম্বর যাতে এগিয়ে থাকবেন চাকরিহারা, তারা 2016 সালের নিয়মের ভিত্তিতেই পরীক্ষা নেওয়ার দাবি জানিয়েছেন। এই যে দাবিটা, এটা কতখানি যুক্তিশীল? দেখুন, যারা শিক্ষক নিয়োগ হবেন তারা কেন দাবি করবেন? তাদের মাপকাঠি হবে তাদের যোগ্যতা, প্রতিষ্ঠান সেটা ঠিক করবেন, এবং সুপ্রিম কোর্টের গাইডলাইন আছেন। তো তারা কেন এটা ঠিক করবেন? তারা যে নিয়মটা ঠিক করে দেবেন সেই নিয়মের উপর কি চলবে কি? তাহলে তো আবার সেই দুর্নীতি চলে আসবে, আবার সে অযোগ্যরা বাঁকা পথে পেছন দিয়ে ঢুকে পড়তে পারে। সুতরাং এদের এই দাবিগুলোকে আমি অন্ততপক্ষে অমূলক মনে করি। তারা যদি সত্যি সত্যি দেশের সুনাগরিক হয় তাহলে পরে অন্ততপক্ষে এই সুপ্রিম কোর্টের রায়কে মেনে নিয়ে সঠিকভাবে, সতর্কতার সঙ্গে, সুস্থভাবে শিক্ষক নিয়োগ ব্যবস্থায় তারা সহযোগিতা করতে পারে। আগামী এসএসসির আবেদনে যারা প্রার্থী, মানে যারা আবেদন করেছেন নতুন, এবং 2016-তে যাদের চাকরি বাতিল হয়েছে, তাদের প্রত্যেকেই পরীক্ষায় বসতে পারবেন। নতুন আবেদনকারীদের উদ্দেশ্যে কি বলবেন? আমি তো বলবো যে আসুন, যারা আবেদন করবেন আপনাদের যোগ্যতার নিরিখে আপনাদের সিলেকশন হবে, নির্বাচিত হবেন, আপনারা নিযুক্ত হবেন শিক্ষক, এবং সমাজকে সুশিক্ষায় দেবেন, দুর্নীতির হাত থেকে বাঁচিয়ে আগামী দিনের শিক্ষাকে বাঁচাও। সেই শিক্ষা বাঁচাও আন্দোলন, সেই আন্দোলন মানুষের সফল হবে। এই যে একটা আস্থা সরকারের প্রতি, এটা যে ভেঙে গিয়েছে, কারণ একই সাথে সবাই পরীক্ষা দিতে বসে যারা যোগ্য তাদেরও চাকরি চলে গিয়েছে, আর যারা অযোগ্য হয়েও চাকরি পেয়েছে, এই যে পার্থক্যটা রয়ে গেছে, এতে মনোবল অনেকটাই ভেঙে গেছে প্রত্যেকের। তাদেরকে কি বলবেন? দেখুন, আমি বলবো যে মনোবল অবশ্যই কিছু ক্ষতি, কারো প্রতি নাকি একটু কিছু অন্যায় অবিচার হয়েছে, কিন্তু সার্বিক কল্যাণের জন্যে আমার মনে হয় প্রত্যেককে এই যে বিষয়টাকে একটু মানিয়ে নেওয়া দরকার, যে এই ভুলের মধ্যে আর নাহলে জিনিসটা এগোবেই না। আগামী দিনে আরও সুন্দর সুষ্ঠু ব্যবস্থা হবে, আর যোগ্যতা যাদের আছে তারা আসবেনই। অনেক ধন্যবাদ দাদা আপনাকে, আপনার মূল্যবান সময় আজকে আমাদের এই হট সেটের বিশেষ অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। তবে একই কথা, আপনার সাথে আমার একই মত। আমি আবেদনকারীদেরকে বলবো যে যোগ্যতার প্রমাণ করেই, সুপ্রিম কোর্ট যেমন জানিয়েছেন যে সকলেই সুযোগ পাবেন, তবে যোগ্যতা প্রমাণ করেই করতে হবে। আপনারা সেই চেষ্টাটুকুই করুন, এর বাইরে আর কিছুই বলার নেই। আপনারা চেষ্টা চালিয়ে যান, আমরাও প্রত্যেকেই আপনাদের পাশে রয়েছি। নমস্কার।